আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো নতুন বছর দেখতে দেখতে শুরুই হয়ে গেল, কিন্তু কাজ তো আর শেষ হয় না, কাজ সেই আগের মতোই আছে। তো হাজব্যান্ড তার ভার্সিটিতে কাজ আছে, তো সে আমাকে বলল যে আমি 12টা থেকে 12:30টার মধ্যে বের হয়ে যাব। তো আমি এই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি। আর ওই সময় আমার পেঁয়াজও কাটা ছিল না, মরিচও কাটা ছিল না, ইভেন ছেলাও ছিল না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসেই তাড়াতাড়ি আগে এগুলো করতে এসেছি, কারণ আমি চাচ্ছিলাম না যে সে বাইরে থেকেই খাবার কিনে খাক। একটুই তো আসলে রান্না করতে তত বেশি সময় লাগে না, গোছাতে যা সময় লাগে। এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কুটাবাছা করতে চলে আসছি আমি। অনেকদিন পর আমি মিষ্টি কুমড়া মনে হয় এবার আমি রান্না করছি। অনেকদিন বলতে প্রায় 6-7 মাস তো হয়েই যাবে মিষ্টি কুমড়া খাই না। কেন খাই না তো আল্লাহই জানে, কেন খাই না, হয়ই না খাওয়া। তো সেদিন একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে, তো ভাবলাম যে আজকে এটাই রান্না করে দেই। আর হাজব্যান্ড আগের দিন রাতেই আমাকে বলেছিল যে সে ওই নদীর যে কাতল মাছটা আছে সেটা রান্না করে দিতে। তার মাশাআল্লাহ মাছ এত বেশি পছন্দ, আর সে যখনই মাছ রান্না করতে বলে আমি খুব খুশি হয়ে যাই, কারণ আমার মনে হয় যে যাক মাছগুলো শেষ হবে, না হলে মানে কতদিন এই মাছ আর ফ্রিজে থাকবে, আমার ভালোই লাগে না। মাছ তো আমি ওরকম খাই না, তো এই জন্য। আর কাতল মাছ আর রুই মাছের প্রতি না আমার খুব অভক্তি, কেন আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই অভক্তি লাগে। তারপরে তবে এই মাছটা অনেক ভালো, ওই মাটি মাটি গন্ধ নাই। আমি দেখতাম আগে যখন কাতল মাছ এমনি বাজার টাজার থেকে নিয়ে আসতো না, ওগুলো যখন ধোয়া হতো ওই সময় কেমন একটা মাটি মাটি গন্ধ পেতাম। তারপর আবার যখন ভাজা হতো ওই সময়ও জানি কেমন জঘন্য একটা মাটি মাটি গন্ধ আসতো। ওই গন্ধটা নাকে আসার পর থেকে আমার মনে হয় আমার রুচিভক্তি চলে গেছে। এই জন্য আমি আর এই মাছগুলোর উপর আমার খুব অভক্তি, আমি খেতেই পারি না। এনিওয়েজ, বাকি হাফ মিষ্টি কুমড়া না আমি এই ক্লিং র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে নিয়ে দেন ফ্রিজে রাখবো। এভাবে রাখলে না সবজিগুলো অনেক ফ্রেশ থাকে, একদম নষ্ট হয় না। তো আমি সবসময় একটুখানি সবজি যদি বেঁচেও যায়, মানে ভেজিটেবল যেগুলো, সেগুলোকে আমি এভাবে ক্লিং র্যাপ দিয়ে পেঁচিয়ে তারপর ফ্রিজে রাখি, অনেক দিন ভালো থাকে। এই যে এখানে বাঁধাকপিটাও আমি অলরেডি এখানে র্যাপ করে নিয়েছি, তো একদম ফ্রেশ থাকে। আমার না দাওয়াত থাকলেও রান্নাবান্নার চাপ থাকে, কিন্তু ওই রান্নাও আমার দুপুর 1টার মধ্যে রেডি হয়ে যায়। এত যে রান্না থাকে তারপর দুপুর 1টার মধ্যে রেডি হয়ে যায়। আর আমাদের দুজনের জন্য রান্না যখন করি তখন তো খুবই কম থাকে রান্নাবান্না। তো তারপরেও না আমার মাথার মধ্যে টেনশন করতেই থাকে যে হ্যাঁ, একটা ডেডলাইন আছে, 12টা বা 12:30টার মধ্যে সে বের হবে, ওর আগেই আমাকে রান্নাবান্না শেষ করতে হবে। তো ওই জিনিসটা না আমি খুব মানে একটা প্রেশার ফিল করি। আমার আম্মুকেও আমি দেখি এরকম, আমার ভাইকেও দেখি এরকম, মানে আমার ফুল ফ্যামিলি আমরা এরকমই। আমাদের মনে হয় যে হ্যাঁ, মাথার উপর একটা কাজ আছে, এই কাজটা একটা বোঝার মতো, এটাকে তাড়াতাড়ি করে নামাতে হবে। মানে থাকে না যে হ্যাঁ একটু রিল্যাক্সে হ্যাঁ করব, কারণ আমি তো জানি কাজ ঠিক হয়ে যাবে, টাইমের মধ্যেই হয়ে যাবে। ওইভাবে রিল্যাক্স করে আমি বসতেই পারি না। আমার যদি মানে কোনো কাজের মানে তাড়া থাকে, মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেতেই থাকে যে না, এটা শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে। তো এনিওয়েজ, ওদিকে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে ফেলেছি। তারপরে মাছ তো ভেজানো হয়ে গেছে, তারপর সবজিও কাটা হয়ে গেছে। এরপর আমি আসছি আমার ব্রেকফাস্ট করতে। মানে আমার মাথায় এতই হয়েছিল যে না, ব্রেকফাস্ট করলে আমার মনে হচ্ছিল যে আগে যদি ব্রেকফাস্ট করি তাহলে টাইম নষ্ট হবে, আগে এগুলো কুটাবাছা করে রেডি করি, দেন আমি ব্রেকফাস্ট করব, একটু মানে রিল্যাক্স হয়ে ব্রেকফাস্ট করব, না হলে আমার মনে হয় ব্রেকফাস্টও গলা দিয়ে নামতো না। আমি হচ্ছি মানে এই লেভেলের একটু পাগল টাগল মানুষ। আচ্ছা, গল্প করতে করতে না একটা ইনফরমেশন শেয়ার করি। ওই যে চিত্রণ ইন্টেরিয়র থেকে যে আমাদের বাসায় এসেছিল আমাদের ইন্টারভিউ নিতে, তো সেই ভিডিও অলরেডি আউট, 31st জন্য তারা অপেক্ষা করছিলেন। তো অলরেডি সেই ভিডিও আউট, তো সেই ভিডিও আপনি তাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এই ইউটিউবের একটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কেউ ইন্টারেস্টেড হন সেখান থেকেও দেখে নিতে পারবেন আশা করছি। তো আমার লাস্ট ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করে জানালেন যে আমার বাসার ইন্টেরিয়র আমি যাদের দিয়ে করিয়েছি, অর্থাৎ চিত্রণ ইন্টেরিয়রকে, আপুর বাসাও নাকি তাকে দিয়েই করাচ্ছেন। তো আমি আবার হাজব্যান্ডকে বললাম যে দেখো এরকম ফিডব্যাক আসছে। তো ওনারাও বললো যে হ্যাঁ, সেই আপুর বাসার কাজ এখন রানিং চলছে। তো ভালো লাগে যে হ্যাঁ, আসলে আমি ডেফিনেটলি তাদের কাজে আমি সন্তুষ্ট জন্যই তাদের রিভিউ আমি ভালো দিচ্ছি। যদি কাজে সন্তুষ্ট না হতাম তাহলে ডেফিনেটলি আমি
ভালো রিভিউ দিতাম না। আর আর তারা যদি কাজ ভালোও না করতো, আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারতেন যে হ্যাঁ ওরকম একটা ভালো হয় নাই বা কিছু, তখন আপনারাও কাজ করাতেন না। তো যেহেতু কাজ করাচ্ছেন, তো আসলেই তারা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। এবং তাদের সাথে কাজ করানোর পর যে এক্সপিরিয়েন্সটা পাবেন না, অনেক ভালো পাবেন। তারা প্রত্যেকে অনেক বেশি ফ্রেন্ডলি। তো লাইজু আপুর জন্য অনেক 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 শুভকামনা থাকলো। ও আচ্ছা, যে আপুর কথা আমি বললাম সে আপুর নাম হচ্ছে লাইজু। তো লাইজু আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার এই নতুন বছরে। আপনার স্বপ্নের বাসাটা যেন একদম আপনার মনের মতো হয়ে তৈরি হয়ে আপনার কাছে চলে আসুক, এবং আপনি আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে সেখানে থাকা শুরু করে দিন ইনশাআল্লাহ। তো আপনার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। তো আমার হোম ট্যুর ভিডিওতে না এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছেন, আর তার মধ্যে একজন ভাইয়া একটা কমেন্ট করেছেন, যে কমেন্টের কথা আসলে অনেকদিন ধরে ভাবছি বলবো কিন্তু বলাই হচ্ছিল না। তো ভাবছি আজকে বলি। তার আগে তার কমেন্টটা আমি এখানে পিন করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন তার কমেন্টটা। তো ভাইয়া বলছিলেন যে হোম ট্যুরের শত শত ভিডিও দেখেছেন তিনি, কিন্তু তারপর আমার বাসাটা তার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ কোথাও কোনো বিলাসিতা নেই এই জন্য। তো আমরা মানুষরা আসলে, মানে আমি এবং আমার হাজব্যান্ড আমাদের কথা বলছি, আমরা খুবই সাধারণ এবং সিম্পল দুজন মানুষ, এবং আমরা কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে এসেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব হাই সোসাইটি থেকে এরকম না, আমরা কোনো হাই সোসাইটি থেকে বিলং করি না দুজনের কেউই। তো আমাদের দুজনের ব্যাকগ্রাউন্ড খুবই সাধারণ, একদম মিডল ক্লাস সাধারণ আর 10 জন মানুষের মতো। তবে হ্যাঁ, কথায় আছে যে আল্লাহর রহমত আর বান্দার মেহনত, এই দুটোই খুব জরুরি সফলতার পিছনে। তা আমরা তো আমাদের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করছি এবং মেহনত করার চেষ্টা করছি, আর এবং আল্লাহর কাছে ফলের জন্য দোয়া করছি। আমরা না এই সাদাসিধাভাবে থাকতেই বেশি পছন্দ করি, একটা সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। অতিরিক্ত বিলাসিতা চাকচিক্য ওগুলো না কেন যেন নিজের কাছেও ভালো লাগে না। এই জন্য এই যে দেখেন, আমি সবসময় নিজের কাজ নিজে করছি, একদম ঘরোয়া টাইপ। তারপর আমার বাসার প্রতিটা কর্নার খুবই সিম্পল। তো আসলে আমরা যেরকম, আমার মনে হয় একজন মানুষ যেমন তার আশেপাশের সব কিছুর রিফ্লেকশন আসলে সেরকমভাবেই ফুটে ওঠে। তো আমার মনে হয় যেন আমি যেমন আমার চারপাশটা আমি ঠিক তেমনভাবেই মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো একদিন আপনাদের সাথে একজন আপুর কথা বলেছিলাম না, যে আপুর বেবি ঘুম থেকে উঠে গিয়েছিল, আপু ভোর 4টার সময় উঠে আমার ব্লগ দেখছিল। তো আপুটা না আমাকে তারপরে আবার কমেন্ট করেছিল যে আপু তোমাকে ভালো লাগে অনেক, কারণ কি জানো, কারণ তুমি এরকম হাই সোসাইটিতে থাকো কিন্তু তারপরও তুমি অনেক সিম্পল একটা লাইফ লিড করো, তুমি খুব সিম্পলভাবে চলাফেরা করো, এই জন্য তোমাকে অনেক বেশি ভালো লাগে। তা আমি না এরকমই, আমি খুবই মানে সিম্পল থাকতেই পছন্দ করি। আমি বাহিরে গেলেও, আমি না যখন বিয়ের আগে আমার আম্মু আমাকে এত সুন্দর সুন্দর জুতো কিনে দিত, আর আমার কাজিনরা বলতো কি যে তোর সাথে জুতার ভূত আছে, এই জন্য তুই খালি জুতাই কিনিস। আর বিয়ের পরে আমি আলহামদুলিল্লাহ এফোর্ট তো অনেক করতে পারি, কিন্তু মানে এখন এতটাই বেশি আরও বেশি সিম্পল হয়ে গেছি। আমার মানে শাড়ির সাথে পরার জন্য হয়তো বা একটা হিলের মতো আছে, তাও ওইটার অবস্থা মনে হয় গেছে, ওটা নতুন একটা রিপ্লেস করতে হবে। আর বাইরে যাওয়ার জন্য মানে ওইটাকে কি জুতো বলে দেখাবো নি একদিন ভিডিওতে, ওই একটা স্যান্ডেলের মতো পরেই আমি মানে দিন দুনিয়া খালি ঘুরে ঘুরে বের হই। তো আমার হাজব্যান্ড বলে যে তুমি এত সিম্পল কী জন্য, তুমি তোমার জন্য কিছু জুতো কিনে রাখো, এক এক দিন এক একটা পরবা এই সেই। আমার ওগুলো ভালোই লাগে না। আমার না এখন লাইফের এমন একটা পর্যায়ে চলে আসছি যেখানে মানে ফ্যাশনের থেকে কমফোর্টটাই আসলে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আমার এখন খালি মনে হয় যে না, এমন কিছু পরবো, এমনভাবে চলবো যেটার মধ্যে মানে অনেক কমফোর্টেবল থাকবো। এত ফ্যাশন করার দরকার নেই, ফ্যাশনের দিন শেষ, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর কেউ দেখবে না, কেউ তাকাবে না। এই জন্য যেটাতে আরাম আমার মনে হয় সেটাতেই মানে থাকা উচিত, সেভাবেই থাকা উচিত। তো যাই হোক, দেখেন গল্প করতে করতে আমার রান্নাবান্না সব শেষ আলহামদুলিল্লাহ। আমি টাইমের আগে রান্নাবান্না শেষ করেছি এবং তাকে খাবার সার্ভ করতে পেরেছি। তো আজকের কোনো রান্নার রেসিপি দেখানোই হয়নি, কারণ এগুলো রান্নার রেসিপি অনেক দেখানো হয়েছে, আর কত আপুদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই জন্য আর দেখাইনি। তো আমার হাজব্যান্ড খেতে বসেছেন এবং তার রিয়াকশন একটু পরেই আপনারা দেখবেন মাশাল্লাহ। তো সে আমাকে বলে কি যে তোমার মাছ রান্নাগুলো এত মজা হয়। আসলে মাছ রান্নার জাদু হচ্ছে ওই আমার আম্মুর ওই মশলাটা, ওই মশলা দিয়ে মাছ রান্না করলে যে কী যে মজা হয়, একবার যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন। একটু মানে স্বাদের পরিবর্তন হয়, তো খেতে অনেক বেশি ভালো লাগে।
এরপরে হাজব্যান্ডকে বিদায় দিয়ে যে ঠান্ডা পড়েছে বাপরে বাপ, আমি শাওয়ার নিয়ে দেন আমি লাঞ্চ করেছি, করে আমি একটু রেস্টই নিচ্ছিলাম। এরপরে মৌ আপু সন্ধ্যার দিকে ফোন করে বলছে যে ফোন দিলে নিচে নামবেন। তো আপু ভাপা পিঠা বানাচ্ছে, আর এই বছর এই প্রথম আমি ভাপা পিঠা খেলাম আপুর হাতের। তারপর নিচে গিয়ে আপু আমাকে পিঠা দিল, আমি এটা নিয়ে উপরে এসে সাথে সাথে একটু গরম করে খেলাম। এটা গরমই ছিল, কিন্তু আমরা পিঠা নিয়ে নিচে বসে একটু গল্প করছিলাম, তো এই জন্য একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই আমি একটা পিঠা নিয়ে তারপরে হচ্ছে একটু ওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করে আর কি খেলাম। মানে এত মজা হয়েছিল পিঠাটা। আমার না পিঠা খুব পছন্দ, সব ধরনের পিঠাই আমার খুবই পছন্দ। আর মৌ আপু এত গুণী, আর তার ফ্যামিলি মেম্বার্সও অনেক বেশি, তো যার জন্য আপু আসলে মানে ওরকমভাবে বানান। আর আমার বাসায় আমি শুধু একা, হাজব্যান্ড পিঠা খান না, আমি আমার একার জন্য কি ভাপা পিঠা বানাবো, আমি খালি এই চিন্তা করি। যাক, মৌ আপুর উছিলায় আল্লাহ পাক খাওয়ালেন আমাকে পিঠা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো এনিওয়েজ, আজকে পিঠা খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।